প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিউ কমার্স প্লাসের পক্ষে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য যৌথ মূলধনী কোম্পানির মূলধন হিসাব এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। মূলত যেটাকে আমরা বলে থাকি শেয়ার ইস্যু। তাই এই যৌথ মূলধনী কোম্পানির মূলধন হিসাব করার আগে শেয়ার কী জিনিস আমাদের তা সম্পর্কে একটু বেসিক ধারণা নিয়ে নিব। যৌথ মূলধনী কোম্পানির মোট মূলধনকে সংগ্রহ, বন্টন ও হস্তান্তরের সুবিধার জন্য যখন ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্কের এককে ভাগ করা হয় তাকে শেয়ার বলে। আর সহজে যদি আমরা বলি শেয়ার কি, সেটা হলো যখন কোনো লিমিটেড কোম্পানি তাদের মূলধন সংগ্রহের জন্য জনগণের থেকে অর্থ সংগ্রহ করার জন্য তাদের শেয়ার বিক্রি করে, তখন সেটাকে কি বলা হয়? শেয়ার বলা হয়। কারণ বড় কোম্পানিগুলো তাদের যে শেয়ার সংখ্যাগুলো আছে সেটা জনগণের মধ্যে বিক্রি করে মূলধন সংগ্রহ করার প্রচেষ্টা করে থাকে। আর এই শেয়ার ইস্যু কারা করে থাকে? লিমিটেড কোম্পানিগুলো করে থাকে। যখন বড় কোনো কোম্পানি তাদের প্রতিষ্ঠানের জন্য মূলধন সংগ্রহ করার জন্য জনগণের নিকট থেকে অর্থ সংগ্রহ করে, সেটাকে কি বলা হয়? শেয়ার বলা হয়। এবং কিসের মধ্যে? সেই আমরা যদি সেটা মানে সংজ্ঞা আকারে দেখি, সেটা আমরা দেখব যে যৌথ মূলধনী কোম্পানির মোট মূলধনকে সংগ্রহ, বন্টন ও হস্তান্তরের সুবিধার জন্য যখন ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্কে এককে ভাগ করা হয় তাকে শেয়ার বলে। শেয়ার মূলত কি? শেয়ার মূলত হচ্ছে একটা কোম্পানির মালিকানার অংশীদারিত্ব। মানে যখন তুমি বা আমি যেই হোক না কেন, যদি কোনো কোম্পানির শেয়ার কিনি, তখন আমরা কি করি? আমরা ওই কোম্পানির লাভ এবং মালিকানা বা যে সম্পত্তি তারও একটা অংশীদার হয়ে যাই। শেয়ার ইস্যু মূলত তিনভাবে করা হয়। একটা হলো সমহারে শেয়ার ইস্যু, একটা হলো অধিহারে শেয়ার ইস্যু, আর একটা হলো অবহারে শেয়ার ইস্যু। তো সমহারে শেয়ার ইস্যু কি? আমার প্রতিটি শেয়ারের মূল্য যখন নির্ধারণ করি, ধরুন 5 টাকা নির্ধারণ করলাম, আমি যখন 5 টাকা করেই মার্কেট থেকে মূলধন 5 টাকা করে বিক্রি করে আমি মূলধন সংগ্রহ করব, তখন সেটাকে কি বলা হবে? সমহারে শেয়ার ইস্যু বলা হবে। আর অধিহারে কি? আমার মার্কেটে এখন কোম্পানির শেয়ারের ডিমান্ড খুব ভালো, সেক্ষেত্রে আমি কী করতে পারি? এই 5 টাকার শেয়ার আমি বাড়িয়ে 7 টাকা করেও মার্কেটে দিলে মার্কেট কি করবে? বা শেয়ার হোল্ডারগণ এই শেয়ারটি কিনবে। যখন আমি আমার নির্ধারিত মূল্য থেকে একটু বেশি, মানে যে কয় টাকা, 2 টাকা হোক বা 1 টাকা হোক, শেয়ার প্রতি আমি বাড়িয়ে বিক্রি করব, সেটাকে অধিহারে শেয়ার ইস্যু বলা হবে। এবং যখন আমি কমে বিক্রি করবো, 4 টাকা শেয়ার যখন আমার মার্কেট ডিমান্ড কম থাকে বা মূলধন সংগ্রহ সেভাবে করতে পারছি না, তখন আমরা কি করব? শেয়ারের যে অভিহিত মূল্য আছে সেই মূল্যটাকে আমরা কমিয়ে মার্কেটে শেয়ার ইস্যু করব। যখন আমরা 5 টাকার জায়গায় 4 টাকা মূল্যে শেয়ার ইস্যু করব, তখন সেটাকে কি বলা হবে? অবহারে শেয়ার ইস্যু বলা হবে। আসলে শেয়ার ইস্যুর সংজ্ঞা বা এগুলো নিয়ে বিস্তারিত এত জানার কিছু নাই, কারণ তোমরা সহজেই শিখো যে শেয়ার হচ্ছে কোনো একটা কোম্পানির যখন তাদের মূলধন সংগ্রহ করার জন্য তাদের শেয়ারকে জনগণের নিকট বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করার প্রক্রিয়া। এখন আমরা দেখব যে আমাদের পরীক্ষায় কী আসে। এই শেয়ার রিলেটেড কিছু জাবেদা আসে, খতিয়ান করতে হয় এবং আর্থিক অবস্থার বিবরণী করতে হয়। তা আজকে আমরা দেখব প্রথমে সমহারে কিভাবে শেয়ারের ইস্যু করা হয় এবং তার জাবেদা, তার খতিয়ান, তার আর্থিক অবস্থার বিবরণী কিভাবে করতে হয়। তো চলো এখন আমরা শিখব কিভাবে সমহারে শেয়ার ইস্যু করা হয়, কিভাবে সমহারে শেয়ার ইস্যুর মাধ্যমে টাকা পাওয়া যায় এবং সেগুলো খতিয়ান কিভাবে করতে হয় এবং সেগুলো কিভাবে আর্থিক অবস্থার বিবরণীতে পোস্টিং দেওয়া হয়। শিক্ষার্থী বন্ধুগণ, দেখো, এক্স কোম্পানির 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ারে বিভক্ত 10 লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হলো, মানে ব্যবসা শুরু করলো। কোম্পানি তার থেকে 50,000 শেয়ার জনগণের নিকট বিক্রির জন্য ইস্যু করলো। জাবেদা দাখিলা দেখাও, ব্যাংক হিসাব প্রস্তুত করো, আর্থিক বিবরণী প্রস্তুত করো। মানে একটা কোম্পানি যখন নিবন্ধিত হয় তখন তাকে একটা অনুমোদিত মূলধন নিয়ে শুরু করতে হয় এবং সেই মূলধনের কিছু অংশ তারা জনগণের নিকট বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করে থাকে। আর তারা কী বলছে? 1 লক্ষ শেয়ারের মধ্যে 50,000 শেয়ার জনগণের নিকট বিক্রি করার সিদ্ধান্ত
নিয়েছে, আর বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। এখন তোমাকে কী করতে বলা হয়েছে? এই শেয়ার ইস্যু জাবেদা দাখিলা করতে বলা হয়েছে। খতিয়ান মানে ব্যাংক হিসাব মানে কি? খতিয়ান হিসাব, এবং আর্থিক বিবরণী প্রস্তুত করতে বলা হয়েছে। এখন দেখো, কোম্পানি 50,000 শেয়ার জনগণের নিকট বিক্রির জন্য ইস্যু করলো, মানে জনগণের নিকট বিক্রি করে তোমার টাকা পেলো। এটা এভাবেও থাকতে পারে যে 50,000 শেয়ার জনগণের নিকট বিক্রি করে এত টাকা পেলেন। তো এখন বিষয়টা হচ্ছে যে জনগণের নিকট তুমি 50,000 শেয়ার বিক্রি করছো, বিক্রি করে তুমি টাকা কোথায় পাও? আমরা যদি নর্মালি বিক্রির জাবেদা ধরি, আমরা যখন 9-10 করেছে জানি যে ক্রয় বিক্রয় জাবেদা, যখন বিক্রয় জাবেদা করি তখন কী হয়? নগদে বিক্রয় করলে তোমার জাবেদা হয় কি? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখন কোম্পানি কিন্তু এটা নগদে কখনোই গ্রহণ করবে না, কোম্পানি ব্যাংকের থ্রুতে কিন্তু এটা বিক্রি করবে। তো কোম্পানি যখন টাকাটা পাবে তখন কার থ্রুতে পাবে? ব্যাংকের থ্রুতে পাবে। যখন তুমি বিক্রি করছো ব্যাংকের মাধ্যমে, যখন বিক্রি করতে তখন কী লিখতা? যে বিক্রি করে চেক পাওয়া গেল, তখন তোমরা কী করতে? নগদ অথবা ব্যাংকের মাধ্যমে কিন্তু তোমরা ডেবিটটা দেখাতে। তো এখনও তাই করবে, যেহেতু এই কোম্পানি কখনই নগদ লেনদেন করবে না। তা কার মাধ্যমে টাকা পাইছে? ব্যাংকের মাধ্যমে টাকা পাইছে। তো আমরা কী লিখব? ব্যাংক, আমরা লিখব ব্যাংক হিসাব ডেবিট, আর শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। কি আমরা এখানে একটা লিখতে হবে, তোমার ঘর দিতে হবে। সেটা হলো প্রতিটি শেয়ার কত টাকা মূল্যে? প্রতিটি শেয়ার 10 টাকা মূল্যে। প্রতিটি শেয়ার 10 টাকা করে 50,000 শেয়ারের টাকা পাওয়া গেল। শেয়ারের টাকা পাওয়া গেল। তাহলে কত হবে? 10 গুণ 50, 5 লাখ। 10 গুণ 50,000 কত? 5 লাখ। তাহলে 50,000 শেয়ার বিক্রি করে আমি পেলাম কত? 5 লাখ টাকা পেলাম। তাহলে কি আমরা শেয়ার আবেদনের টাকাটা প্রথমে পাবো। এই পাওয়ার পর এটাকে কী করতে হবে? মূলধন হিসাবে স্থানান্তর করতে হবে। আর মূলধন হিসেবে স্থানান্তর করতে হলে কী করতে হবে? শেয়ার আবেদনের টাকা কিসে স্থানান্তর করবে? মূলধন হিসাবে স্থানান্তর করবে। আশা করি তোমরা শেয়ার আবেদনের টাকা পেলে কী জাবেদা হবে এটা তোমরা বুঝতে পেরেছো। সহজ কথা, যখন তুমি জনগণের নিকট শেয়ার বিক্রির মাধ্যমে অর্থ পাবে, সেটাকে আমরা সহজে যদি বলি যে শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল, তো শেয়ার আবেদনের টাকা পাওয়া গেলে জাবেদা কী হবে? ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এবং ন্যারেশনটা কী হবে? প্রতিটি শেয়ার যত টাকা মূল্যতে বলা থাকবে। এখানে বলা আছে 10 টাকা মূল্য। প্রতিটি শেয়ার 10 টাকা মূল্যে কতখানি শেয়ার বিক্রি করছে? 50,000 শেয়ার বিক্রি করছে। তাই 50 আর 10 গুণ করলে কত হবে? 5 লক্ষ টাকা। তাহলে শেয়ার আবেদনের টাকা আমরা পাইছি। এখন এই শেয়ার আবেদনের টাকা আমাদের কিসে রূপান্তর করতে হবে বা হস্তান্তর করতে হবে? সেটা হলো তোমার মূলধন হিসেবে। যখন আমরা মূলধন হিসেবে হস্তান্তর করব, তখন শেয়ার আবেদন ছিল কি? ক্রেডিট হয়ে যাবে কি? ডেবিট। কারণ এই টাকাটা এখানে থাকবে না, এটা চলে যাবে কিসে? মূলধনে। তাই শেয়ার আবেদন ছিল ক্রেডিট, যখন আমি স্থানান্তর করবো তার উল্টান্ট হয়ে যাবে। তাহলে শেয়ার আবেদন ডেবিট, আর মূলধন হিসাব ক্রেডিট। তাই ন্যারেশন দেবা, শেয়ার আবেদনের টাকা, শেয়ার আবেদনের টাকা মূলধন হিসাবে স্থানান্তর করা হলো। মূলধন হিসাবে স্থানান্তর কত টাকা? 5 লক্ষ টাকা। দেখো, তাহলে আমরা কি শিখলাম? যখন আমরা শেয়ার আবেদনের টাকা পাবো তখন জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। কারণ আমরা একটা জিনিস সবসময় মনে রাখবো যে শেয়ার বিক্রির অর্থ কখনো আমরা নগদে গ্রহণ করি
না, এটা ব্যাংকের থ্রুতে আসে, তো ব্যাংকের জমার পরিমাণ বাড়ে কোম্পানির। এই জন্য ব্যাংক হিসাব ডেবিট। এবং কিসের টাকা পাইছো? শেয়ার আবেদনের টাকা পাইছো, মানে শেয়ার আবেদনের মাধ্যমে তোর আয় হয়েছে, তাহলে সেই আয়বাচক হিসাব কী হবে? ক্রেডিট। শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এখন কি করব? এই শেয়ার আবেদনের টাকাটা আমরা কিসে করব? মূলধনে স্থানান্তর করব। তাহলে সেক্ষেত্রে কী হবে? যেহেতু আমি শেয়ার আবেদনটা মূলধনে স্থানান্তর করবো, তো শেয়ার আবেদন ছিল কি? ক্রেডিট, হয়ে যাবে ডেবিট। এবং মূলধন হিসাব কি? ক্রেডিট। কারণ আমরা জানি বরাবর মূলধন হিসাব কী হয়? ক্রেডিট হয়। এবং আমরা নিরাসনে দিয়ে দেবো যে শেয়ার আবেদনের টাকা মূলধন হিসাবে স্থানান্তর করা হলো। তাহলে আমরা শিখলাম যে কীভাবে শেয়ার আবেদনের টাকা পেলে তা মূলধন হিসাবে স্থানান্তর করতে হয়। এখন আমরা দেখব যে এখানে কি বলছে, জাবেদা দাখিলে পরে বলছে ব্যাংক হিসাব প্রস্তুত করো। তাহলে এখানে ব্যাংক হিসাব কি আছে? ব্যাংক হিসাব আছে ডেবিট। আর কোনো ব্যাংকের হিসাব আছে? নাই। তাহলে আমরা কি করব? ব্যাংক হিসাবের জাবেদা থেকে আমরা কি করব? খতিয়ান হিসাবটা করব, এবং এই খতিয়ানটা করবো আমরা চলমান জের ছকে। তো চলো আমরা এখন ব্যাংক হিসাবের খতিয়ানটা করে ফেলি। চলমান জের ছকটা কি? প্রথমে তারিখ, তারপর বিবরণ, তারপর ডেবিট টাকা, তারপর ক্রেডিট টাকা, তারপর জের লেখা ডেবিট জের, ক্রেডিট জের। তো এখন আমরা কি করব? ব্যাংক হিসাবের খতিয়ান করতে। ব্যাংক হিসাব ছিল কি? ডেবিট। তা ব্যাংক হিসাবে উল্টোর দিকে ছিল কি? শেয়ার আবেদন হিসাব। তাহলে আমরা যখন ব্যাংক হিসাব করব তখন আমাদের বিবরণে কি লিখব? শেয়ার আবেদন হিসাব। আর যে তারিখ থাকবে সে তারিখটা তোমরা দিয়ে দেবে। এবং ব্যাংক হিসাব কী ছিল? ডেবিট ছিল না? তো ডেবিট দিয়ে কত ছিল? 5 লাখ ছিল। এখানে কিছু নাই, এটা যোগ বিয়োগ করে ডেবিটটা ডেবিট দিকে চলে যাবে। দেখো, তাহলে আমরা ব্যাংক হিসাব ডেবিট ছিল, তো ব্যাংক হিসাব ডেবিট হলে তার বিবরণ করে কী বসে? তার উল্টাটা। তো তার উল্টায় কী ছিল? ক্রেডিট হিসাবটা কী ছিল? সেটা ছিল হলো শেয়ার আবেদন হিসাব। তো যখন আমি যে খতিয়ান করব তার বিবরণে লিখতে হয় তার উল্টাটা। তাহলে ব্যাংক হিসাব ডেবিট ছিল, শেয়ার আবেদন ছিল ক্রেডিট। তাহলে যে শেয়ার আবেদনটা আমি লিখলাম, এবং ডেবিট ব্যাংক হিসাব যেহেতু ডেবিট দিকে টাকা বসালাম, যেহেতু এখানে যোগ বিয়োগ কিছু নেই, তাই যে ব্যালেন্স ছিল সেই ব্যালেন্সে আমাদের সিডি এবং বিডি হিসাবে রূপান্তর করতে হবে। এখন আমরা যাব কিভাবে তোমার সমহারে, এটা হলো আমরা এতক্ষণ যেটা শিখলাম সেটা হলো সমহারে শেয়ার ইস্যু, তাই না? তাই সমহারে শেয়ার ইস্যু বললে সেইটার আর্থিক অবস্থা বিবরণী কেমন হবে? এখন আমরা সেই আর্থিক অবস্থা বিবরণীটা দেখব। দেখো, আমরা যখন আর্থিক অবস্থা বিবরণী করব তখন আমরা তো যখন 9, 10-এ আমরা বা ফার্স্ট ইয়ারে কিন্তু আমরা কীভাবে আর্থিক অবস্থা বিবরণী করতে হয় সেটা আমরা জানি, এবং সেই জিনিসটা এখানে সেম, কিন্তু একটু বিবরণীতে একটু পার্থক্য আছে। দেখো, আমি ছকটা সেম, আগে যা ছক করছো এখন সেই ছকটা সেম। এবং বিবরণীতে দেখো, আমি প্রথমে লিখছি চলতি সম্পদ ঋণ এবং অগ্রিম হিসাবে। এটা একটা টাইটেল। তুমি যদি ঋণ বা অগ্রিম হিসাবে নাও দাও তাও সমস্যা নেই, কারণ চলতি সম্পদের মধ্যেই সবগুলো পড়ে, কিন্তু একটা বান্দা টাইটেল বিধায় আমি এটা ইউজ করেছি। এখন দেখো, যখন তুমি সম্পত্তি কোনগুলো দাও? ব্যাংকে জমা, অগ্রিমগুলো, তারপরে খরচের অগ্রিমগুলো তুমি দাও। তাহলে ব্যাংকের জমা হলো কি? তোমার চলতি সম্পদ। এই জন্য আমরা ব্যাংক হিসাব লিখছি। লেখার পরে এখানে কিন্তু আর কোনো হিসাব নেই, কারণ তোমার জানতে হবে যে চলতি হিসাবের মধ্যে কি কি জিনিস যায়। আর আশা করি তোমরা যখন ফার্স্ট ইয়ারে চূড়ান্ত হিসাব করছো তখন জানো যে চলতি হিসাবের মধ্যে কোনগুলো যায়। ব্যাংক জমা যায়, তারপরে তোমার খরচের অগ্রিম সমূহ যায়। তাই তোমরা কি করবে, যে চলতি সম্পদটা যদি কোনো কনফিউশন থাকে তবে তোমরা ফার্স্ট ইয়ার একটু দেখে নেবে, কিন্তু দেখা লাগবে না। নর্মালি এখানে চলতি সম্পদ বলতেই তোমার একটা জিনিসই বোঝাবে কম বেশি, ব্যাংক। কারণ এখানে ব্যাংক ছাড়া বেশি কিছু থাকবে না, কারণ এখানে অগ্রিম বা ঋণ এগুলো কখনোই শেয়ারের মধ্যে থাকে না। যেহেতু চলতি হিসাবের মধ্যে ঋণ অগ্রিম হিসাবগুলো যায়, সেই জন্য তোমাদেরকে একবার টাইটেলটা দিয়ে রেখেছি। ঋণ মানে কি? খরচের অগ্রিমটা। কিন্তু আবার তুমি ভাবো না যে ঋণ দায় কেন চলতি সম্পদের মধ্যে আসলো। যদি তোমাদের কনফিউশন লাগে, দরকার নাই, তোমরা শুধুমাত্র চলতি সম্পদ লিখলেই হবে। চলতি সম্পদ লিখে ব্যাংকে, এখানে কিন্তু আর কোনো সম্পদের পার্ট নেই। এজন্য ব্যাংক হিসাব লিখে যে মোট সম্পদ কত? 5 লাখ টাকা ওইখানে ছিল। তারপর দেখো দ্বিতীয়টা আসো, শেয়ার হোল্ডারদের দায় ও
সত্যসমূহ বা সত্য ও দায়সমূহ। তো সেক্ষেত্রে দেখো এখানে তিনটে ভাগ করবে। প্রথমে লিখবে শেয়ার মূলধন। শেয়ার মূলধন হলো মেইন টাইটেল, তার নিচে হবে অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন কি? যখন একটা কোম্পানি যে প্রথমে যে টাকা নিয়ে তারা নিবন্ধিত হয়েছে সেটাকে বলা হবে অনুমোদিত মূলধনকৃত অর্থ। মানে ও 10 টাকা করে 1 লক্ষ শেয়ার নিয়ে নিবন্ধন হয়েছে, তা 10 টাকা করে 1 লক্ষ শেয়ার সমান সঙ্গে 10 লক্ষ টাকা। এটা নিবন্ধনকৃত মূলধন বা যেটাকে আমরা অনুমোদিত মূলধনও বলে থাকি। এটা কিন্তু তোমার এখানেই ক্লোজ করে দিতে হবে। এটা কিন্তু তোমার আর্থিক অবস্থার বিবরণীতে আসবে না। তারপর দেখো আমরা ইস্যু করছি কত? কোম্পানি 50,000 টাকার শেয়ার জনগণের নিকট বিক্রির উদ্দেশ্যে ইস্যু করলো। এখানে কত টাকা করে প্রতিদিন মূল্য ছিল? 10 টাকা করে। 10 টাকা করে তুমি কত ইস্যু করছো? কত? 50। তো ইস্যু করছো 50, আদায়ও করছো কত? 50,000 শেয়ারের অর্থ। এই জন্য লিখতে হবে ইস্যুকৃত ও আদায়কৃত শেয়ার প্রতি শেয়ার 10 টাকা করে 50,000 শেয়ার। তুমি পাইছো কত? 5 লাখ টাকা। এর বাইরে কিন্তু আর কোনো হিসাব এখানে নাই। তাই তোমার শেয়ার হোল্ডারদের সত্য দায় কিন্তু এই একটাই আছে। এটা দেখো আমাদের মোট সম্পদ এবং মোট দায় কিন্তু মিলে গেল। তাহলে আমাদের আর্থিক অবস্থার বিবরণীটাও কী হয়ে গেল? কমপ্লিট হয়ে গেল। দেখো সমহারে এতক্ষণ আমরা শিখলাম যে একটা সমহারে যদি শেয়ার ইস্যু করতে বলা হয় তোমাদের জাবেদা দাখিলা, খতিয়ান এবং আর্থিক বিবরণী প্রস্তুতি, তাহলে আমি যেভাবে করিয়েছি তোমরা ঠিক সেভাবে করবে, কারণ এর বাইরে কিছু নাই। আমি যদি সহজে একটা তোমাকে সামারি দিই যে আমরা যখন শেয়ার ইস্যু করবো সমহারে বুঝবো কী করে? দেখো 10 টাকার শেয়ার এই তুমি কী করতেছো? 50,000 শেয়ার বিক্রি করতেছো। এখানে প্রতিটির মূল্য কিন্তু কোনো হেরফের হয় নাই। তো এইটা হলো সমহারে। এখন এই সমহারে শেয়ার করে তুমি কী করছো? জনগণের কাছ থেকে টাকা বা মূলধন সংগ্রহের চেষ্টা করতেছো। তো সেক্ষেত্রে আমরা যখন কোম্পানি যে আমরা যখন বাজারে শেয়ারগুলো বিক্রি করব তখন আমরা অর্থ পাবো। তবে প্রথমে আসবে আমাদের শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল। কীভাবে পাইছি আমরা? ব্যাংকের মাধ্যমে পাইছি। এজন্য ব্যাংক হিসাব ডেবিট হবে এবং শেয়ার আবেদন হিসাব কী হবে? ক্রেডিট হবে। এবং সেটা কী করবো? আমরা শেয়ার আবেদনের টাকা পাইছি, এখন এটা কিসে করতে হবে? আমাদের মূলধনে ট্রান্সফার করতে হবে। এই জন্য মূলধন হিসাবে হয়ে যাবে ক্রেডিট এবং শেয়ার আবেদন ছিল ক্রেডিট, হয়ে যাবে কি? ডেবিট। তো শেয়ার আবেদন ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তো সহজ কথা, যখন আমরা শেয়ার আবেদন টাকা পাবো তখন হবে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এবং যখন এটা আমরা মূলধন স্থানান্তর করবো তখন আসবে শেয়ার আবেদন ডেবিট এবং মূলধন হিসাব কি? ক্রেডিট। এবং এটাই বান্দা নিয়ম, এর বাইরে কিছু কিন্তু নাই। তারপর যদি কোথাও কোনো কনফিউশন থাকে কমেন্ট বক্স ওপেন আছে, তোমরা কমেন্ট করে জানাতে পারবে। এবং তারপরে আমরা ব্যাংক হিসাব করবো, মানে খতিয়ানটা কত? খতিয়ানটা সবসময় তোমরা কী করবা? চলমান জের ছকে করবা, কারণ এখানে একটা কি দুইটা হিসাব আছে। যদি পরবর্তীতে আরও একাধিক থাকে আমি ধাপে ধাপে যাব, তখন আরও 2-1টা যদি অ্যাড হয় সেগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিব। বেসিক্যালি একটা যে আমি শেয়ার ইস্যু ঘটনা 3 প্রকার বলছিলাম, যে সমহারে, অধিহারে এবং অবহারে। তা প্রথম আজকে দেখালাম তোমাদের কীভাবে সমহারে শেয়ার ইস্যু করলে তার জাবেদা কেমন হবে, তার খতিয়ান কেমন হবে, তার আর্থিক অবস্থার বিবরণী কেমন হবে। এইভাবে আমি পরবর্তীতে তোমাদেরকে শেয়ার অধিহারও দেখাবো, শেয়ার অবহারেও দেখাবো ডিটেলসটা। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আশা করি খুব শীঘ্রই পরবর্তী ক্লাস নিয়ে দেখা হবে।